আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম। দেখুন, আজকে আমরা একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো লো T3 সিনড্রোম। এই লো T3 সিনড্রোম হলো নন থাইরয়েডাল অ্যাডাপটিভ রেসপন্স ডিউরিং ইলনেস। অর্থাৎ আমরা যখন অসুস্থ থাকবো তখন দেখা যায় কি আমাদের T3 পরিমাণ কমে যায় কতগুলো অসুখের ক্ষেত্রে, বিশেষ স্পেশালি যখন আমরা স্ট্রেস, আপনার স্টারভেশন, সার্জারি, ট্রমা অথবা কার্বোহাইড্রেট পরিমাণ কম খাই ইনটেক করি, অথবা আমাদের বডির মধ্যে জিঙ্ক ডেফিসিয়েন্সি হয়, অথবা আমাদের থাইরয়েড মেডিকেশনগুলো আননেসেসারিভাবে আমরা খেয়ে থাকি, তখন দেখা যায় আমাদের বডির মধ্যে শুধু T3 পরিমাণ কমে যায়। T4 এর পরিমাণ নর্মাল থাকে সাধারণত, TSH পরিমাণও নর্মাল থাকে অথবা একটু কমে যেতে পারে, এবং রিভার্স যে T3 থাকে তার পরিমাণটা বেড়ে যায়। তাহলে দেখুন, এখানে শুধুমাত্র T3টা আইসোলেটেড T3 কমে যাচ্ছে, সেটাকে আমরা বলছি লো T3 সিমটম, যেটা কিন্তু আমাদের থাইরয়েড ফাংশনিং বা থাইরয়েডের কোনো প্রবলেম কারণে হচ্ছে না। যেটা আমাদের এই যে বললাম, আমরা যখন ইলনেসে থাকি, কোনো স্ট্রেসে থাকি, তখন শুধুমাত্র আইসোলেটেডলি আমাদের T3 পরিমাণ কম থাকে, যেটাকে আমরা বলতেছি লো T3 সিমটম। তাহলে এটার কজগুলো আমরা অলরেডি বলে ফেললাম, কি স্ট্রেস, স্টারভেশন, সার্জারি, ট্রমা, মাইকোরিয়াল ইনফ্রাকশন, সিকেডি অথবা রেসপিরেটরি ফেলিওর, সাথে আমাদের যদি আমরা লো কার্বোহাইড্রেট ইনটেক করি সেক্ষেত্রেও হতে পারে। তো এসব কারণগুলো কি করে আমাদের 5' মোনো আয়োডিনেস যে এনজাইমটা থাকে সেটাকে ইনহিবিট করে। এটার কাজ কি আমরা জানি, আমাদের থাইরয়েড হরমোনগুলো মেনলি T4 অর্থাৎ 93% T4 হরমোন রিলিজ করে T4 হিসাবে থাইরয়েড হরমোনের মধ্যে। কিন্তু থাইরয়েড হরমোন T4 হিসাবে রিলিজ হলেও আপনার ফেরিতে গিয়ে সেটা T3তে কনভার্সন হয়ে T3 হিসাবে আমাদের ফাংশনিং করে। এই যে T4 থেকে T3 এটা করে থাকে আমাদের একটা এনজাইম যার নাম হচ্ছে 5' মোনো আয়োডিনেস। আমরা যখন উপরোক্ত এই প্রবলেমগুলোর মধ্যে থাকি তখন এই 5' মোনো আয়োডিনেস এনজাইমটা ইনঅ্যাক্টিভেটেড থাকে, ফলে T4 থেকে T3 কনভার্সনটা হয় না। এখন একটা জিনিস দেখুন, আমরা সবাই জানি যখন আমাদের দুইটা প্রসেস চলতে থাকে কোনো একটা প্রক্রিয়া থেকে, যখন একটা কমে যায় অবশ্যই আলটিমেটলি আরেকটা পাথওয়ে সেটা হচ্ছে বেড়ে যাবে। আমরা জানি T4 থেকে মেইনলি T3তে তৈরি হয় কীভাবে, 5' মোনো আয়োডিনেস এনজাইম দিয়ে। এছাড়াও আরেকটা এনজাইম 5' মোনো ডিআয়োডিনেস এনজাইম থাকে, সেটা কী করে আপনার T4 থেকে রিভার্স T3 তৈরি করে। তাহলে দেখুন, একদিকে T3 কমে যাচ্ছে আর দিকে রিভার্স T3টা বেড়ে যাচ্ছে। এটা হচ্ছে এখানে একটা প্যাথোলজি সাইন। তাহলে এক্ষেত্রে আমরা আলটিমেটলি আমরা কী পাবো, আমাদের T3 পরিমাণ কমে যাচ্ছে কারণ 5 মোনো আয়োডিনেস এনজাইম কমে যাওয়ার কারণে, কিন্তু T4 এর পরিমাণ নর্মাল থাকে। এই নর্মাল T4ও কিন্তু আমাদের TSH রিলিজটা আপনার মেনটেন করে। অর্থাৎ আমরা যে নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে বলেছিলাম আমাদের থাইরয়েড হরমোন রেগুলেশন হয়, আমরা এখানে বলতেছি T3 পরিমাণ কমে যাচ্ছে, তাহলে TSH পরিমাণ কমে যাওয়ার কথা, কিন্তু ওই যে T4 সেটাও কিন্তু TSH রিলিজের ক্ষেত্রে কন্ট্রোল করার ক্ষেত্রে ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। এই নর্মাল T4টা আমাদের TSH রিলিজটাকে নর্মাল রাখে অথবা কিছুটা কমে যায়। এখন আসুন, তাহলে এখানের মধ্যে আমরা T4টা যখন নর্মাল থাকে, TSHটাও থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটাও নর্মাল থাকতেছে, কিন্তু T3 পরিমাণ কমে যাচ্ছে। আর একই সাথে তার অপোজিট যে পাথওয়ে সেটার মাধ্যমে রিভার্স T3 পরিমাণ বেড়ে যাচ্ছে। তার মানে আমরা এখানে এগুলো দেখতেছি, দেখুন নর্মাল T3 থাকতেছে, আবারও যে TSH পরিমাণ সেগুলো নর্মাল থাকতেছে, কিন্তু T3 পরিমাণ আইসোলেটলি কমে যাচ্ছে, আবার রিভার্স T3 পরিমাণও বেড়ে যাচ্ছে। আচ্ছা, এখন লো T3 সিমটম হলে আমরা কী কী সিমটম লক্ষ্য পাবো, এগুলোর মধ্যে আমরা এখানে আনার চেষ্টা করেছি। যে দেখুন, আচ্ছা, ব্রেন ফগ, তারপর হচ্ছে ড্রাই স্কিন, অ্যাকনি, হেয়ার লস, অ্যাংজাইটি, ডিপ্রেশন, কোল্ড হ্যান্ডস অ্যান্ড ফিটস, ইনফার্টিলিটি, লো লিবিডো, আর যে হেভি অর ইরেগুলার পিরিয়ডস হবে, এগুলো আর কি, এগুলো হচ্ছে আমাদের সিমটমগুলো দেখা দিবে। এখন আসলে এর ক্লিনিক্যাল সিগনিফিক্যান্স কি, এটা হচ্ছে মেনলি ইম্পর্টেন্ট হচ্ছে এর ক্লিনিক্যাল সিগনিফিক্যান্স। এটা মেনলি তিনটা ফাংশন ইম্পর্টেন্স আছে। একটা হচ্ছে অ্যাডাপটিভ হলো আমরা যখন অ্যাকিউট ফেস অর্থাৎ আমরা যখন ইলনেসে আসি তখন T3টা কমায় দেয়, কারণ আমাদের বডির মধ্যে এনার্জিগুলোকে স্টোর করার জন্য, আমাদের থাইরয়েড ফাংশনিংটা কমানোর জন্য, যাতে আমরা এনার্জিটা কনভার্ট করতে রাখতে পারি। কিন্তু এটা যখন দীর্ঘদিন চলতে থাকে তখন ম্যাল অ্যাডাপটিভ হয় কখন, ক্রনিক প্রসেসে, তখনই আমাদের নির্দেশ করে আমাদের অ্যাক্টিভ ফেসটা ভালো হচ্ছে না। তখন দীর্ঘদিন এরকম লো T3 পরিমাণ থাকবে, তখন আমরা বুঝে যাব এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ ফেসটা ভালো হচ্ছে না, সেজন্য ক্রনিক ফেসে অলরেডি চলে গেছে। সে কারণে এটা হচ্ছে একটা পুয়ার প্রগনোসিস হিসেবে কাজ করে। এখন আসুন প্রগনোসিস, যেটা আমরা বললাম, মনে রাখবেন আমাদের নিউমোনিয়া ক্লাসিফিকেশনে একটা PSI স্কোরিং আছে বা ক্রাইটেরিয়া থাকে, আরটা হচ্ছে আপনার কার্ভ 65 ক্রাইটেরিয়া থাকে। এই যে দুইটা যে নিউমোনিয়া ক্লাসিফিকেশনের জন্য এই ক্রাইটেরিয়াগুলো
প্রবর্তনের জন্য আমাদের কিন্তু এই লো T3 সিনড্রোমটা অনেক বেশি ভূমিকা পালন করে। নিউমোনিয়ার ক্ষেত্রে যদি লো T3 থাকে, এটা হচ্ছে আপনার স্ট্রং প্রেডিক্ট করে আপনাকে 30 days সার্ভাইভাল মর্টালিটি, অর্থাৎ 30 দিনের মধ্যে মর্টালিটি মানে মৃত্যু হতে পারে। আবার এটা অন্যতম একটা নির্দেশক ফর আইসিইউ অ্যাডমিশন। আর এই যে আপনার লো T3 সিমটমটাই মাধ্যমে আমরা সাধারণত কার্ভ 65 স্কোরিং এবং PSI এগুলো স্কোরিংগুলো করে থাকি, তাহলে আমাদের নিউমোনিয়ার ক্ষেত্রে আমাদের লো T3 সিনড্রোমটা অনেক বেশি ভূমিকা পালন করে। এছাড়াও আমাদের পাইজনিক লিভার অ্যাবসেস, মাল্টিপল মাইলোমা এগুলোর ক্ষেত্রেও এটা লো T3 সিমটম হচ্ছে ইন্ডিকেট করে এটা লোয়ার প্রগনোস্টিক ফ্যাক্টর হিসেবে। এখন আপনি ঠিক আছে, আমরা বুঝলাম লো T3 সিমটমটা আমাদের ক্রনিক ডিজিজগুলোর পুয়ার প্রগনোস্টিক ক্রাইটেরিয়াটা আমাদের ইন্ডিকেট করে, তাহলে এটার আমরা ট্রিটমেন্ট কী দিব? সাধারণত বলা হয় নো থাইরয়েড রিপ্লেসমেন্ট থেরাপি। এখানে আমরা কখনো T3 এক্সোজেনাসলি দিব না। কী করবো? আমাদের যে এটার আন্ডারলাইং যে কজ সেটাকে ট্রিটমেন্ট দেবো। এটা ট্রিটমেন্ট করলে আলটিমেটলি ইনশাআল্লাহ আমাদের লো T3 সিনড্রোমটা ভালো হয়ে যাবে। এখন আমরা এখানে একটা সামারি বক্স আনার চেষ্টা করেছি, একটু দেখেন। তার মানে এখানে টোটাল T3 এবং ফ্রি দুটাই কমে যাবে। T4টা সাধারণত নর্মাল থাকবে, আর TSHটাও নর্মাল থাকবে। আর রিভার্স RT পরিমাণ বেড়ে যাবে। কজ আমরা বলছিলাম এটা ক্রিটিক্যাল ইলনেস, স্টারভেশন, সার্জারি ইত্যাদি ক্ষেত্রে বললাম। আবার হচ্ছে মেকানিজম কেন হচ্ছে সেটাও বললাম। কারণ এখানে যে 5' মোনো আয়োডিনেস এনজাইমটা আপনার ইনঅ্যাক্টিভেট হয়ে যায়, সে কারণে পেরিফেরাল কনভার্সনটা সম্ভব হয় না। এরপর এটা ট্রিটমেন্ট আমরা বললাম, এটা হচ্ছে কোনো থাইরয়েড হরমোন রিপ্লেসমেন্ট দেওয়া যাবে না, অনলি আন্ডারলাইন ট্রিটমেন্ট করবো, আন্ডারলাইন কজের ট্রিটমেন্ট করবো। সো এতটুকু হলো আজকে T3 সিমটম সম্পর্কে। ইনশাল্লাহ আবার সামনে আরও কোনো একটা ভিডিওতে ইন্টারেস্টিং এরকম টপিকস নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। সবাইকে ধন্যবাদ।